স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 11 পেপার এবং সিসি 12 পেপার থেকে 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে 100%-র বেশি প্রশ্ন কমন পাবে। তবে সাজেশান আলোচনা করার আগে তোমাদের ফিফথ সেমিস্টারে কটি পেপার পড়তে হবে সেটা একটু আলোচনা করে নিই। তোমাদের ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে 4টে পেপার পড়তে হয়, 2টো সিসি পেপার এবং 2টি ডিএসসি পেপার, এবং প্রত্যেকটি পেপারের পরীক্ষা 65 নম্বরের হয়। তোমাদের কি বললাম, সিসি পেপার এবং ডিএসসি পেপারগুলির পরীক্ষা 65 নম্বরের হবে। এবারে তোমরা অনেকে জানতে চাইছো যে ডিএসসি পেপার কোনগুলো সহজ হবে। তোমরা লিখে নিতে পারো কোডগুলো। ডিএসসি A1, ভালো করে শুনবে, ডিএসসি A1 এবং ডিএসসি B1 এই A2 এবং B2 এর তুলনায় অনেকটা সহজ হবে ডিএসসি A1 এবং ডিএসসি B1। এই দুটো ডিএসসি পেপার তোমরা চয়েস করতে পারো যদি তোমাদের চয়েস করার অপশান দেওয়া হয় কলেজ থেকে। অনেক কলেজ আছে তারা নিজেরাই ঠিক করে দেয় যে কোন পেপারগুলো পড়ানো হবে। যাই হোক, তোমরা আজকে সিসি 11 পেপার এবং সিসি 12 পেপারের সাজেশান দেখে নাও এবং আগে থেকে এই প্রশ্নগুলো তৈরি করো। দেখবে তোমরা 100%-র বেশি প্রশ্ন কমন পাচ্ছ আগের সেমিস্টারগুলোতে, ঠিক যেভাবে আমার সাজেশান থেকে কমন পেয়ে এসেছো। আরেকটা বিষয় এখানে বলি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে বোর্ডের দেখো ওপরের দিকে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, সেই 3 দিন ক্লাসের মধ্যে 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস, এবং সেক্ষেত্রে পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আমাদের ক্লাস অলরেডি চলছে, কিছুদিন আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে। চলো আজকে সম্পূর্ণ সাজেশানটা তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো সিসি 11 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো পড়বে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য কী। 4 নম্বর প্রশ্ন, গ্রিনের মত অনুসারে নৈতিক বাধ্যবাধকতাবোধ ও রাজনৈতিক বাধ্যবাধকতাবোধের মধ্যে সম্পর্ক। এখানে দেখো তোমাদের সিসি 11 পেপারে মডিউল 1 থেকে আমি 4টে 10 নম্বরের প্রশ্ন বললাম। এখানের মধ্যে প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে মডিউল 2টা দেখো, 2 নম্বর মডিউল। প্রথম প্রশ্ন হচ্ছে, বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি কী। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফেবীয় সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো। এটা টিকা হবে, ফেবীয় সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নৈরাজ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর হচ্ছে, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। আর 5 হচ্ছে, দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গিল্ড সমাজতন্ত্র বলতে কী বোঝো। এখানে যে 5টা প্রশ্ন দেখলে, এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্ন মডিউল 2 থেকে 10 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখো, এবারে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন 15 নম্বরের দেখো, 1 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে, পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেন্থামের অবদান মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক
সরকারের ধারণা লেখো। এখানে 4টে প্রশ্ন তোমাদের আমি মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য দিয়েছি। 4টে প্রশ্নই তোমরা করবে। তবে তোমরা যদি বলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, প্রথম 3টে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে মডিউল 2 অর্থাৎ 2 নম্বর মডিউল থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে অমার্ক্সবাদী সমাজতন্ত্রের গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আছে কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে তোমাদের দেখো 5টা প্রশ্ন আছে। তারপরে আছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে তোমাদের 5টা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে দিয়েছি, দেখেছো। এবারে এক্সট্রা প্রশ্ন তোমরা অনার্সের যেহেতু ছাত্রছাত্রী, তোমাদের এক্সট্রা প্রশ্ন কিছু পড়ে রাখতে হবে। এক্সট্রা প্রশ্নগুলো দেখে নেবে। আর আমাদের অনলাইন কোচিং ক্লাসের ক্ষেত্রে এক্সট্রা প্রশ্নগুলো করানো হয়। এক্সট্রা প্রশ্নগুলো 10 নম্বরের দেখতে পাচ্ছ প্রথমে, এগুলো আর পড়ছি না, স্ক্রল করে যাচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো 15 নম্বরের কিছু এক্সট্রা আছে এবং 10 নম্বরের কিছু এক্সট্রা প্রশ্ন আছে। তারপরেই আলোচনা করব তোমাদের CC12 পেপার থেকে কি পড়তে হবে, অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজি যে পেপারটা আছে এই পেপার থেকে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো মডিউল 1-এর 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে রাজনৈতিক যোগাযোগের কাঠামোগুলির ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন এটা। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন আছে রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের ওপর একটি টিকা লেখো। 6 নম্বর আছে রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। 7 আছে রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা। এখানে দেখো তোমাদের আমি টোটাল প্রশ্ন যেটা আলোচনা করলাম মডিউল 1 থেকে 7টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। তার মধ্যে প্রথম 5টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তবে 7টা প্রশ্নই তোমাদের তৈরি করতে হবে, কারণ তোমাদের এই যে পেপারটা আছে পলিটিক্যাল সোশিওলজি, এই পেপারটায় একটু বেশি পড়াশোনা করতে হয়, ঠিক আছে। এই পেপারটা একটু প্রশ্ন সংখ্যা বেশি হবে। এবারে হচ্ছে মডিউল 2, 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো 2 নম্বর মডিউল থেকে 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন আছে রাজনৈতিক স্তরায়নে শ্রেণীর গুরুত্ব ব্যাখ্যা করো। রাজনৈতিক স্তরায়নে শ্রেণীর গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন আছে নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। 3 নম্বর আছে ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 4 আছে ভারতের নির্বাচনী আচরণের ওপর টিকা লেখো। এবারে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে মডিউল 1 থেকে প্রথমে দেখে নাও রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি, এর সঙ্গেই আছে রাজনৈতিক উন্নয়নে ঐতিহ্যের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। এই যে পেপারটা আছে পলিটিক্যাল সোশিওলজি, এখানে যেমন ছোট প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পরীক্ষায় আছে, তবে বড় প্রশ্ন এখান থেকে যদি তুমি কম করো তাহলে কমন পেয়ে যাবে, কারণ এখানে আমি 3টে প্রশ্ন মডিউল 1-এ রেখেছি। আর আশা রাখি প্রথম 2টো প্রশ্ন যদি তোমরা করে যাও 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে আছে মডিউল 2 অর্থাৎ 2 নম্বর মডিউল। এখানে প্রশ্নগুলো দেখো যে বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ধর্ম ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ধর্ম এবং রাজনীতির মধ্যে সম্পর্ক। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন আছে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর নেক্সট আছে ভারতের নির্বাচনী আচরণের
প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। এখানেও 3টে প্রশ্ন রেখেছি, 3টে প্রশ্নই তোমাদের করতে হবে, আর তবে প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ। এবারে এই পেপারটা থেকেও এক্সট্রা প্রশ্ন রেখেছি, দেখো তোমরা দেখতে পারো, এই এক্সট্রা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এই এক্সট্রা প্রশ্নগুলো দেখলে ভালো আর কি, কারণ পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট তোমরা, সেক্ষেত্রে সাবজেক্টটায় যাদের বেশি নলেজ দরকার এবং সমস্ত কিছু জানার দরকার আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। অন্যথায় যে সাজেশান তোমাদের আমি দিয়েছি, ওই সাজেশান থেকে, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি, সেখান থেকেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে।